ওকে, তো আমরা একটু আমাদের যে অ্যাডোবি সফটওয়্যারটা আছে এই সফটওয়্যার একটু আসি। এটা হচ্ছে আমাদের সফটওয়্যার। আমি যখন আমার সফটওয়্যারটাকে ওপেন করব ঠিক এরকম একটা ইন্টারফেস আমার সামনে আসবে। এন্ড আপনারা, আমি জানি না আপনারা অনলাইনে এর আগে ক্লাস করেছেন কিনা, আপনারা সবাই আমার মাউসের যে কার্সরটা আছে অর্থাৎ এই যে তীর চিহ্নটা যে মুভ হচ্ছে এইটার দিকে আপনারা সবাই ফলো করবেন। ঠিক আছে? ওকে, আমরা যখন আমাদের ফটোশপটাকে ওপেন করব আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এন্ড আমার এইখানে দেখেন যে অনেক আইকন, ইমেজ বা কিছু ডিজাইন আছে। এগুলা হচ্ছে আমি রিসেন্টলি যে ফাইলগুলা নিয়ে কাজ করেছি সেইগুলা বেসিক্যালি এখানে শো করছে। আপনাদের এখানে এগুলা থাকবে না, এটা নিয়ে আবার ওরিড হয়েন না যে ভাইয়ার তো এখানে এগুলা ছিল আমাদের তো এখানে আসলে নাই, এরকম আবার ভাইবেন না। তো যাই হোক, এদিক থেকে দেখেন ক্রিয়েট নিউ অ্যান্ড ওপেন নামে দুইটা অপশন আমরা দেখতে পাচ্ছি। সো ক্রিয়েট নিউর কাজটা কি? ক্রিয়েট নিউর কাজটা হচ্ছে আমরা জানি যে আমরা যখন নতুন কোনো কিছু নিই, সে নতুন কোনো কিছু সামথিং যে কোনো কিছু হতে পারে, আমরা যখন নতুন কোনো কিছু নিব তখন হচ্ছে আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করি। আর ওপেনের যে বিষয়টা, ওপেন হচ্ছে যে আমার কোনো কিছু তৈরি করা আছে যেটাকে জাস্ট আমি ফাইল থেকে ওপেন করব, বিষয়টা হচ্ছে এমন। তো যাই হোক, আমরা এখানে কি করব, নতুন কোনো কিছু নিব। তো আমরা নতুন কোনো কিছু বলতে কি সেটা দেখেন, আপনি যখন একটা ডিজাইন করবেন বা লাইক একটু লিখবেন অথবা আঁকবেন বা কোথাও রং করবেন, এই যে যে বিষয়গুলো আছে, এখন আপনি যদি কোথাও লিখতে চান বা আঁকাআঁকি করতে চান, এখন এইটার জন্য আপনার একটা কি দরকার, এটার জন্য আপনার একটা ব্যাকগ্রাউন্ড দরকার। বিকজ ব্যাকগ্রাউন্ড না হলে আপনি কি বাতাসের মধ্যে তো আর লিখতে পারবেন না, তাই না? অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড দরকার। এখন ব্যাকগ্রাউন্ডটা সামথিং যে কোনো কিছুই হতে পারে, লাইক যেটা হার্ড বস্তু, একটা দেওয়াল হইতে পারে, একটা পেপার হইতে পারে, বালু হইতে পারে। ঠিক আছে? তো এগুলো সামথিং যে কোনো কিছুই হতে পারে, বাট আমি যখন এইখানে আমার ডিজাইনটা করতে আসছি, এইখানে আমার ব্যাকগ্রাউন্ডটা কি? এইখানে আমার ব্যাকগ্রাউন্ডটা একটা পেপার বা একটা পেজ। তো আমরা এই যে পেজটা বা ব্যাকগ্রাউন্ডটাকে নেওয়ার জন্য আমরা জাস্ট লাইক এদিক থেকে ক্রিয়েট যে নিউ অপশনটা আছে ক্রিয়েট নিউতে একটু ক্লিক করব। ক্রিয়েট নিউতে যখন আমি ক্লিক করব, ক্লিক করলে দেখেন আমার এখানে অনেকগুলো অপশন আছে, যেমন রিসেন্ট, সেভ, ফটো, প্রিন্ট, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, অনেক কিছুই আছে। তো এইখান থেকে আপনাদের টোটালি কিছুই নেওয়া লাগবে না। আপনারা যদি রিসেন্টে থাকেন অনেক সময় দেখবেন যে এখানে ফুল ব্ল্যাঙ্ক হয়ে থাকে, ইভেন এইখানেও কোনো অপশন থাকে না, এরকম হতে পারে। যদি এরকম কখনো হয়, আপনারা জাস্ট এই যে ওয়েবের উপর একটু ক্লিক করবেন। যখন আপনি ওয়েবের উপর ক্লিক করবেন তখন দেখবেন যে আপনার ডান পাশে যে অপশনগুলো আছে এই অপশনগুলো ওপেন হয়ে যাবে। আর রিসেন্ট বলতে হচ্ছে নর্মালি আমরা রিসেন্টলি যে পেজগুলো নিয়ে কাজ করি সেই পেজগুলো এখান থেকে বেসিক্যালি শো করে। ওকে, এখন আমাদের এইখানে কোনো কাজ নেই, আমাদের কাজটা হচ্ছে এই পাশে। দেখেন আমরা যখন একটা পেজ নিব বা আমরা যখন কোনো একটা ডিজাইন করব, এখন আমি সাপোজ একটা ছোট্ট একটা বিজনেস কার্ড ডিজাইন করব। এখন এই যে বিজনেস কার্ডটা আমি ডিজাইন করব, এই বিজনেস কার্ডটা আমি তো মোটামুটি 10 হাত একটা পেজ নিলাম সাপোজ, আমরা চওড়া 10 হাত রাখলাম, লম্বা 10 হাত রাখলাম, রাখলেই কি এটা আমাদের বিজনেস কার্ড হয়ে গেল? অবশ্যই না। কজ বিজনেস কার্ডটা কি হয়, সাধারণত একটু ছোট হয় যেটা আমি আমার পকেটে ইউজ করতে পারি। ইভেন আমি যে কাউকে এটা যখন দিব সে যেন খুব সহজে বহন করতে পারে আমার ইনফরমেশন গুলো পাওয়ার জন্য। তো এই কারণে কিন্তু আমাদের একটা পেজ সাইজ আছে এবং এই পেজ সাইজটা কিন্তু আমাদের জন্য অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ। তো দেখেন, আমি যখন আমার পেজ সাইজটাকে নির্ধারণ করব বা একটা পেজ বা একটা পেপারের যখন সাইজটা নিব, সাইজটা কিভাবে হয়? সাধারণত একটা চওড়া সাইড থাকে, একটা লম্বা সাইড থাকে, অর্থাৎ প্রস্থ এবং দৈর্ঘ্য, অথবা দৈর্ঘ্য অথবা প্রস্থ, বা ইংলিশে যদি এটাকে বলি তাহলে হচ্ছে উইড এবং হাইট। তো দেখেন এখানে উইডটা লেখা আছে, উইড মানে কি? চওড়া আমি জানি, হাইট মানে কি? লম্বা আমি জানি। সো আমরা একটা ডেমো, আমরা তো আজকে কোনো ডিজাইন করবো না, আমরা তো জাস্ট নর্মালি আজকে একটু পেপার নিব, আমরা দেখবো সফটওয়্যার মধ্যে কি আছে বা না আছে, এইগুলা নিয়ে আমরা একটু কথা বলবো। তো এইখানে হচ্ছে অ্যাজ ইউজাল আমি আমার মতো করে একটা সাইজ নিয়ে নিচ্ছি। আমি যদি আমার পেজটাকে একটু চওড়া রাখতে চাই তাহলে উইডটাকে আমি বাড়াবো, আমি যদি আমার পেজটাকে একটু লম্বা রাখতে চাই তাহলে আমি হাইটটাকে বাড়াবো। এরপরে এখানে দেখেন ইঞ্চি লেখা আছে, এই ইঞ্চিটা কি? বেসিক্যালি হচ্ছে আমি যে কোনো কিছুকে যখন পরিমাপ করি আমার পরিমাপের কিন্তু এক একটা জিনিসের জন্য এক একটা পরিমাপক আমার ইউজ করা হয়। লাইক আমি যদি সাপোজ ধরেন যে কোনো তরল পদার্থ পরিমাপ করতে চাই তখন কিন্তু আমার লিটার আসে। আমি যদি জমি জমা মাপ করতে চাই তখন দেখেন আমার কি কি আসে, বিঘা আসে, কাঠা আসে, বিভিন্ন কিছু আসে।
এখন আমি যখন একটা পেজ নিব, এইগুলোকে আমরা কিভাবে মাপ করতে পারি? অর্থাৎ স্কেলকে যদি আপনি চিন্তা করেন, স্কেলে কি থাকে? ইঞ্চি থাকে, সেন্টিমিটার থাকে, মিলিমিটার থাকে। এখন এই দিক থেকে আমরা এই পরিমাপক গুলাকে ইউজ করব। সো এই দিক থেকে এই পরিমাপক গুলা অনেকে নাও বুঝতে পারেন, বাট সমস্যা নাই, আমরা আপাতত ইঞ্চিকে সিলেক্ট করে দিব, কজ আমরা সবসময় ইঞ্চিতেই কাজ করব। তারপরে আমরা উইডটাকে এদিক থেকে লাইক রাখলাম হচ্ছে 15, আমরা হাইটটাকে রাখলাম এদিক থেকে লাইক 7 রেখে, এরপরে ডান পাশে যেটা আছে দেখেন ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশনটা বলতে নর্মালি হচ্ছে একটা পেজকেই বোঝাচ্ছে যে পেজটা হচ্ছে আপনি কি লম্বা ভাবে রাখবেন নাকি চওড়া ভাবে রাখবেন। লাইক ধরেন এইখানে যে পেজটা আছে দেখেন, এই যে যে ডিজাইনটা আছে, চিন্তা করেন এই ডিজাইনটা কিভাবে আছে? একটু লম্বা ভাবে আছে, অর্থাৎ লম্বা ভাবে আছে। এবং এই পাশে যে ইমেজটা আছে দেখেন, বা পেজটা আছে, পেজটা কিন্তু চওড়া ভাবে আছে, দেখেন চওড়া ভাবে আছে। তো এই যে লম্বা এবং চওড়া, এইটাই আসলে ওরিয়েন্টেশন। এইখানে যে লম্বা মানুষের মতো যেটা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে পোর্ট্রেট। পোর্ট্রেট বলতে বোঝায় হচ্ছে লম্বা। আর সেকেন্ড যে অপশনটা আছে এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ বলতে বোঝায় চওড়া। ওকে, তাহলে আমরা এটার নাম কি জানলাম? আমরা এটার নাম জানলাম পোর্ট্রেট, আর এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট বলতে কি বোঝায়? লম্বা। ল্যান্ডস্কেপ বলতে বোঝায় চওড়া। আমরা একটু লিখে দিই, অনেকে হয়তো বা বুঝতে পারছেন না। ফার্স্ট অফ অল যেটা আছে সেটার নাম হচ্ছে পোর্ট্রেট। পোর্ট্রেট বলতে আমরা কি বুঝি? পোর্ট্রেট বলতে বুঝি যেটা লম্বা, অর্থাৎ হাইট, ওকে, বা লং, যেটা দৈর্ঘ্যকে বলতে পারেন। আর ল্যান্ডস্কেপ যেটা, ল্যান্ডস্কেপ হচ্ছে আমাদের সেকেন্ডটা। ল্যান্ডস্কেপ বলতে আমি চওড়া বুঝি, যেটা হচ্ছে আমাদের উইড। এই হচ্ছে আমাদের পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপের কাজ। এরপরে আমাদের আছে রেজুলেশন। রেজুলেশনটা সাধারণত কি কাজে ইউজ করা হয়? দেখেন, রেজুলেশনটা সাধারণত আমরা কোনো কিছু যখন দেখি, ওইটার কোয়ালিটিটা আমরা আসলে কেমন ভাবে পেতে যাচ্ছি সেইটার উপর ডিপেন্ড করে আমরা রেজুলেশনটা রাখি। লাইক আমরা সবাই কিন্তু ইউটিউবে ভিডিও দেখি। আপনি যখন ইউটিউবে কোনো একটা ভিডিও দেখেন, কি করেন? আপনি আগে কিন্তু সেটিং এ গিয়ে রেজুলেশনটা বাড়ান, অর্থাৎ সাপোজ 180 আছে ওইটাকে 360 করেন, 360 থাকলে 720 করেন, 720 থাকলে ওইটাকে 1080 করেন। কেন করেন? যেন আপনি যেটা দেখছেন ওইটা যেন একটু কোয়ালিটি ভাবে বা স্মুথ ভাবে বা আরো ক্লিয়ার ভাবে দেখতে পারেন। এইটাই বেসিক্যালি হচ্ছে রেজুলেশন। এখন আমরা আমাদের ফটোশপের রেজুলেশনটা কিভাবে রাখবো? আমরা আমাদের ফটোশপে রেজুলেশনটা সর্বোচ্চ 300 পর্যন্ত ইউজ করতে পারবো। অর্থাৎ এটাকে আবার ইউটিউবের মতো ভাইবেন না যে 320 বা 1080 বা 720, এটা চিন্তা করেন না। এখানে রেজুলেশনটা আমরা সর্বনিম্ন আমাদের থাকবে 72 এবং সর্বোচ্চ থাকবে 300। ঠিক আছে? অর্থাৎ আমাদের রেজুলেশন যেটা এটা হচ্ছে আপনার মিনিমাম থাকবে 72, এবং ম্যাক্সিমাম যেটা এটা থাকবে 300। এখন আমরা এটাকে দুইটা পোর্শনে ভাগ করি বা দুইটা ভাগে ভাগ করি। আমরা 72 থেকে 150 অন একটা রাখি, আর 150 রাখি একটা, আর এদিক থেকে 150 অন থেকে আমরা 300 রাখি একটা। অর্থাৎ আমরা রেজলিউশনটাকে দুইটা ভাগে ভাগ করছি। এখন কখন আমরা 72 থেকে 150 রাখবো এবং কখন আমরা 150 অন থেকে 300 রাখবো রেজলিউশনটা? দেখেন, আমরা সাধারণত ডিজাইন করি, দুই ধরনের ডিজাইন করি। আমরা কয় ধরনের ডিজাইন করি? দুই ধরনের। ওকে, তো এই যে যে দুই ধরনের ডিজাইন কি কি? একটা হচ্ছে আপনার প্রিন্ট মোড, একটা হচ্ছে প্রিন্ট মোড, আর আরেকটা হচ্ছে আপনার নন প্রিন্ট মোড। এখন প্রিন্ট মোড কোনটা, নন প্রিন্ট মোড কোনটা? যেটা নর্মালি যে ডিজাইনটা প্রিন্ট হয় এইটাই প্রিন্ট মোড, আর যেটা হচ্ছে আপনার প্রিন্ট হয় না, যেটা আমরা ওয়েবে ইউজ করি, সেটা হচ্ছে নন প্রিন্ট। এখন কোন ডিজাইন গুলো প্রিন্ট হয়, কোন ডিজাইন গুলো প্রিন্ট হয় না, এগুলোও আপনারা জানেন। যেমন প্রিন্ট মোডের যে ডিজাইন গুলা সাধারণত দেখেন বিজনেস কার্ড, তারপরে হচ্ছে আইডি কার্ড, তারপরে হচ্ছে ফ্লায়ার, তারপরে হচ্ছে যে কোনো টাইপের ব্যানার, তারপরে হচ্ছে আপনার বুক কাভার,
তারপরে হচ্ছে আপনার ম্যাগাজিন, তারপরে আপনার ক্যালেন্ডার। ওকে, এরকম অসংখ্য ডিজাইন আছে যেগুলো কিন্তু প্রিন্ট হয়। এবং নন প্রিন্ট কোনগুলো, যেগুলো প্রিন্ট হয় না, সেটা হচ্ছে যেমন হচ্ছে আপনার যদি একটা ফেসবুক বিজনেস পেজ থাকে, বিজনেস পেজের যে কভার ফটো, অথবা আপনি বর্তমানে দেখেন ফেসবুকে বা আপনি কোন একটা ওয়েবসাইটে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করতে গেছেন, ওই প্রোডাক্টটা কিন্তু নর্মালি এখন আর কেউ ছবি তুলেই পোস্ট করে দেয় না। নর্মালি কিছু লেখা থাকে, প্রোডাক্টটা কিভাবে থাকে, প্রোডাক্টের একটা শ্যাডো থাকে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, একটা কালার কারেকশন থাকে। এই যে যে ডিজাইন গুলা, এগুলা কিন্তু আসলে প্রিন্ট হয় না, এগুলা কিন্তু ওয়েবে ইউজ করা হয়। সব থেকে পরিচিত যেটা, সেটা হচ্ছে ফেসবুকের কভার ফটো। দ্বিতীয়টা হচ্ছে ইউটিউবের থাম্বলাইন। দেখেন ইউটিউবের থাম্বলাইন কোনটা, আপনি ইউটিউবে স্ক্রোল করছেন, এখন আপনার সামনে আসলো যে সাপোজ ধরেন যে সাকিব আল হাসান কলার পাতায় ভাত খাচ্ছে, সে একদম গরিব হয়ে গেছে, এইটা দিয়ে আপনি একটা পোস্টার দেখলেন, একটা ভিডিও, আপনি মনে করলেন যে কি ব্যাপার, ও গরিব হয়ে গেছে, আপনি ক্লিক করলেন ভিডিওর মধ্যে, দেখলেন যে আপনি যে পোস্টারটা দেখে বা যে কন্টেন্টটা দেখে আপনি ইউটিউবে ভিডিওটা প্লে করলেন, ওইটার পোস্টারের সাথে আসলে ভিডিওর কোথাও কোনো মিলই নাই। এরকম প্রবলেম বা এরকম পরিস্থিতির সম্মুখীন কিন্তু মোটামুটি আপনারা হয়েছেন। তো ওই যে ডিজাইনটা যেটা হচ্ছে কি করতেছে, আমার যে দর্শক গুলা থাকবে, ওদেরকে আকৃষ্ট করার জন্য যে ডিজাইনটা করা হচ্ছে, ওইটা হচ্ছে ইউটিউব থাম্বলাইন ডিজাইন। তাহলে হচ্ছে আমরা কি বললাম, কভার ইমেজ, সেটা কভার ইমেজ যে কোনো কিছুরই হতে পারে। ইউটিউব থাম্বলাইন, ইউটিউব থাম্বলাইন, আর হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া যে ডিজাইন গুলা, এই সোশ্যাল মিডিয়ার ডিজাইন গুলো আমরা দেখবো। ঠিক আছে, এইগুলা প্রিন্ট মোড এবং নন প্রিন্ট মোড। তাহলে আপনি প্রিন্টের জন্য রেজুলেশনটাকে কত রাখবেন? প্রিন্টের জন্য আপনি রেজুলেশনটাকে হচ্ছে 72 থেকে 150 মধ্যে রাখবেন। আর সরি, আমরা প্রিন্ট মোডের ক্ষেত্রে রেজুলেশনটাকে রাখবো কত? এটা হচ্ছে প্রিন্ট মোডের ক্ষেত্রে 150 অন থেকে আমরা 300 এর মধ্যে রাখবো। আর নন প্রিন্ট, যেটা নন প্রিন্টের ক্ষেত্রে হচ্ছে আমরা 72 থেকে 150 মধ্যে রাখবো। রেজুলেশনটা এইভাবে আসলে নির্ধারণ হয়। এখন আপনি 72 রাখলেও পারেন, এই যে প্রিন্ট মোডের ক্ষেত্রে, সরি বারবার মিস্টেক হচ্ছে, মানে প্রিন্ট মোডের ক্ষেত্রে আপনি রেজুলেশনটাকে 150 অন রাখলেও হবে, অথবা 300 রাখলেও হবে, অথবা 200 রাখলেও হবে, অথবা 250 রাখলেও হবে। নন প্রিন্টের ক্ষেত্রে আপনি রেজুলেশনটাকে 72 ও রাখতে পারেন, 100 ও রাখতে পারেন, 120 ও রাখতে পারেন, 150 ও রাখতে পারেন। এটা আসলে আপনার ইচ্ছা। তো এইটা গেল হচ্ছে আমাদের রেজুলেশনের বিষয়, কোনটা প্রিন্ট হয় কোনটা নন প্রিন্ট হয়, এটা আমরা বুঝলাম। ওকে, তাহলে রেজলিউশনটাকে আমরা যেহেতু আপাতত কোনো কিছু প্রিন্ট করবো না, আমরা রেজলিউশনটাকে 72 রাখছি। এরপর যেটা আছে এটা পিক্সেল ইঞ্চি থাকবে, যেহেতু আপনি এখানে ইঞ্চি সিলেক্ট করেছেন, সো এটা পিক্সেল ইঞ্চি থাকবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে কালার মোড। কালার মোডের অ্যারো চিহ্নতে যদি একটু ক্লিক করে দেখেন, এই জাতীয় অ্যারো চিহ্নগুলা আপনি যেইখানেই দেখবেন, এইটার মানে হচ্ছে নিচে আরো কোনো না কোনো অপশন অবশ্যই অবশ্যই আছে। এটা হচ্ছে ওই কথাটার মতো আসে যে যেখানে দেখিবা ছাই, ওরাইয়া দেখো তাই। তো এই যে যে অ্যারো চিহ্নটা আছে ভাই, অবশ্যই কি করবেন, এই জাতীয় অ্যারো চিহ্ন থাকা মানে কি, অবশ্যই অ্যারো চিহ্নের উপর ক্লিক করলে দেখেন আরো কিছু অপশন কিন্তু ভিতরে থাকে, যে অপশনগুলো আপনি দেখতে পারবেন। তো এই যে কালার মোড, এখানে কিছু কালার মোড আছে, বিটম্যাপ আছে, গ্রে স্কেল আছে, RGB আছে, CMYK আছে, ল্যাপ কালার আছে। তো এদিক থেকে আপনাদের সবগুলা কালার মোড দরকার নাই, আমার জাস্ট দুইটা কালার মোড দরকার, একটা হচ্ছে RGB, একটা হচ্ছে CMYK। তো এবার আসি RGB তে। RGB, এই RGB যে ফুল মিনিংটা সেটা হচ্ছে রেড, গ্রিন, আর হচ্ছে ব্লু। CMYK যেটা আছে, CMYK, এই CMYK এর ফুল মিনিং হচ্ছে সায়াং, সায়াং, ম্যাজেন্ডা, তারপর হচ্ছে ইয়োলো, ইয়োলো, আর যেটা আছে সেটা হচ্ছে কে তে কি কালার বোঝায়, কি কালার। এই কি কালারটা সাধারণত হচ্ছে তিনটা কালারের কম্বিনেশন হয়, সেটা হচ্ছে হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড গ্রে। এই যে যে কম্বিনেশনটা আছে এইটা হচ্ছে CMYK। এখন RGB কালারটা আপনি কখন সিলেক্ট করবেন? যেটা ভাই প্রিন্ট হবে না, অর্থাৎ নন প্রিন্টের ক্ষেত্রে, যেটা নন প্রিন্ট সেটার ক্ষেত্রে হচ্ছে RGB
আমি এই যে টেক্সট ডকুমেন্টটা আছে এটা আপনাদের দিয়ে দিব, ঠিক আছে? তারপরেও আপনারা চেষ্টা করবেন ক্লাসে সবাই একটা খাতা রাখার জন্য, যেন প্রবলেম না হয়। আচ্ছা, এটা হচ্ছে নন প্রিন্টের জন্য 8 GB, আর যেটা প্রিন্ট হবে সেটার জন্য হচ্ছে CMYK। ওকে, দেন এবার ফটোশপে চলে আসি। তাহলে আমরা এই যে 8 GB কালারটা এদিক থেকে রেখে দিলাম, যেহেতু প্রিন্ট হবে না। আর ভাই কিচ্ছু করার দরকার নেই, কোনো টেনশন নাই, কোনো কিছু করার দরকার নেই। দেন আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করে দেখেন আমরা একটা চওড়া পেজ নিতে চেয়েছিলাম, আমরা কিন্তু একটা চওড়া পেজ এদিক থেকে এই যে পেয়ে গিয়েছি। ওকে, এইটাই হচ্ছে একটা পেজ নেওয়ার বিষয়। সো এই যে আমরা যে একটা পেজ নিলাম, এইটা আমরা সবাই বুঝতে পেরেছি না? একটু জানান তো, সবাই বুঝতে পেরেছি আমরা? ক্লিয়ার? গুড। সবাই বুঝতে পারলে তো মোটামুটি আমি কথা বলে সাকসেস। আচ্ছা, এরপরে আমরা ফটোশপে এসে, এর আগের ক্লাসেও বলছি শুনেন, এই ক্লাসে এই যে যে দাগাদাগি করেন, এই যে ফোঁটা ফোঁটা দিয়ে রাখছেন, এইগুলো কইরেন না, হ্যাঁ? আপনারা নতুন হয়তোবা ছাড় পাচ্ছেন, বাট এই অভ্যাসটা যদি থেকে যায়, দেখবেন যে আপনি ক্লাস করতেছেন, একটা দাগ দিছেন, আমি কিন্তু নাম ধরেও বলবো না, যেহেতু নাম ধরে বললে অপমান বোধ করবেন, শুধু তাকে রিমুভ করে দিব ক্লাস থেকে। সো এগুলা কেউ কইরেন না, আমি রিকোয়েস্ট করছি আপনাদের কাছে। এগুলাতে আমার কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যায় আমার স্ক্রিনে সাধারণত যদি এইভাবে দাগাদাগি করেন। ওকে, এবার আমরা আমাদের ফটোশপের এটা হচ্ছে টোটাল ইন্টারফেস। দেখেন এই ইন্টারফেসে কিছু অপশন আছে, কিছু নাম আছে, এইগুলোর সঙ্গে আমরা ফার্স্ট অফ অল পরিচিত হব। তো দেখেন এইখানে একদম এই যে পিএস এর যে লোগোটা আছে, যেহেতু এটা ফটোশপ, সো পিএস শর্টকাট, পিএস এর লোগো থেকে শুরু করে একদম হেল্প পর্যন্ত এর মধ্যে যা কিছু আছে, ফাইল এডিট, ইমেজ লেয়ার, টাইপ সিলেক্ট, যা কিছু আছে না কেন, এগুলোর একটা নাম আছে। এটার নাম হচ্ছে মেনু বার। এটার নামটা কি? মেনু বার। এটা একটু লিখেও রাখতে পারেন আপনারা। সো আমি জাস্ট লাইক ধরেন এদিক থেকে একটু বোঝার জন্য লিখে দিই। আচ্ছা, তো আমরা কি বললাম যে একদম ফাইল থেকে শুরু করে হেল্প পর্যন্ত যেটা আছে সেটার নামটা কি? এই যে জাস্ট লাইক এদিক থেকে শুরু করে একদম হেল্প পর্যন্ত যেটা আছে এইটার নামটা হচ্ছে মেনু বার। আমি যদি জাস্ট নর্মালি একটু এইভাবে লিখেও দিই আপনাদের, সাপোজ ধরেন মেনু বার। ওকে, এন্ড তারপরে এই যে এইখান থেকে শুরু করে একদম এই মেনু বারের ঠিক নিচে যে অপশন গুলো আছে, মেনু বারের ঠিক নিচে যে অপশন গুলা থাকে, এই যে এই অপশন গুলা একদম শুরু করে এই লাইনটা আমরা যতটুকু দিলাম, এই লাইনের মধ্যে যা কিছু থাকবে, এইটার নামটা হচ্ছে অপশন বার। কি বার? অপশন বার। তো এইগুলা একটু খাতায় লিখে রাখেন, তাহলে উপরেরটা হচ্ছে মেনু বার, নিচেরটা হচ্ছে অপশন বার। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা যেটা আমরা শিখবো সেটা হচ্ছে এই যে যে অপশন বা চিহ্নগুলো আছে, এইগুলাকে বলা হয় টুল বার। কি বলা হয়? টুল বার। তাহলে মেনু বার, অপশন বার, টুল বার, মেনু বার, অপশন বার, টুল বার। আশা করি সবাই ক্লিয়ার হয়ে গিয়েছেন।
ওকে, এখন একটা বিষয় সবসময় মনে রাখবেন, ফটোশপে আপনার যা কিছু দরকার, ফটোশপে যেটা আপনার প্রয়োজনীয়, এটা আপনি সবসময় পারবেন মেনু বারের উইন্ডো যে মেনুটা আছে এই উইন্ডো মেনুতে। ফটোশপে যা কিছু দরকার সেটা পাবেন কোথায়? উইন্ডো মেনুতে। সো উইন্ডো মেনুতে আমি কি পাবো দেখেন, উইন্ডো মেনুতে এসে আমার ফার্স্ট অফ অল কাজটাকে আমি উইন্ডোতে একটু ক্লিক করবো। উইন্ডোতে ক্লিক করলে এখানে কিছু অপশন থাকবে। ফার্স্ট অফ অল ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেসে এসে আমরা খেয়াল করবো যে এটা কি ইসেনশিয়াল ডিফল্ট আছে কিনা। অনেকের অনেক অপশন সিলেক্ট থাকতে পারে, অবশ্যই মাস্ট বি এটাকে আমরা ইসেনশিয়াল ডিফল্ট করে দিব। এটা একটা বিষয়। অনেকের হয় কি দেখেন, আমার এই যে অপশন বারটা আছে এখন, অনেকের হয়তো বা এখানে অপশন বারটা নাও থাকতে পারে। দেখেন এখানে কিন্তু এখন আর অপশন বারটা নাই। সো উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে নিচের দিকে যদি আসেন, এই যে অপশন লেখাটা আছে, অপশনের উপর ক্লিক করলে দেখেন অপশন বার চলে আসছে। আবার দেখেন যে অনেক সময় এদিক থেকে টুলস গুলো এই যে হারিয়ে গেছে, হারিয়ে যেতেই পারে। তো উইন্ডোতে আসবেন, উইন্ডোতে এসে টুলস এর উপর ক্লিক করলে আপনি এদিক থেকে টুলবার গুলো পেয়ে যাবেন। এই গেল হচ্ছে আপনার অপশন বার, টুলবার, মেনু বার, যা কিছু বললাম এগুলো জাস্ট একটু মনে রাখবেন। এরপরে কি আছে, এরপরে আমরা যদি এরকম আরো একটা পেজ নিতে চাই, দেখেন এইখানে এই যে মেনু বার, অপশন বার, অপশন বার ঠিক নিচে এই যে লেখা আছে আনটাইটেল 2, এইটা হচ্ছে আমাদের পেজের নাম। এইখানে একটা পেজ আছে, যদি আরো একটা পেজ থাকতো সেই পেজটা এইখানে থাকতো, আরেকটা পেজ থাকলে এটা এখানে থাকতো। লাইক আমি যদি নতুন আর একটা পেজ নিতে চাই কিভাবে নিব আমরা, একটু এই যে ফাইল যে মেনুটা আছে ফাইলের উপর ক্লিক করব। ক্লিক করে আমি নিউ যে লেখাটা আছে এই নিউর উপর ক্লিক করব, ফাইল থেকে নিউ। যখন আমি ফাইল থেকে নিউতে যাচ্ছি দেখেন আমাকে কিন্তু আবার পেজ নেওয়ার অপশন দিয়ে দিচ্ছে। এবার আমরা কি করব, উইডথটাকে এবার আমরা রাখলাম 10, আমরা হাইটটাকেও রাখলাম 10, এন্ড আমরা এই যে পেজের নামটা আনটাইটেল 3 আছে দেখেন এইখানে আমি দিয়ে দিলাম সাপোজ এমএস, মানে পেজের নাম দিলাম আমরা একটা, এন্ড ক্রিয়েটে ক্লিক করলাম। এখন দেখেন এইখানে কিন্তু এই যে আরেকটা পেজ আসছে, এমএস নামে একটা পেজ আছে। ওকে, আমি যদি আগের পেজটাতে আসতে চাই, এই যে পেজটা আনটাইটেল 2, এটার উপর আসতে চাইলে এটার উপর ক্লিক, এটার উপর আসতে চাইলে এটার উপর ক্লিক। এইভাবে আপনি অসংখ্য পেজ নিয়েও কাজ করতে পারবেন। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের পেজ নেওয়ার বিষয় আদি। এখন একটু আবার বলেন তো যে আমরা এগুলো মনে রাখতে পারবো না সবাই? সবাই কি আমরা বুঝতে পারছি? বা আমার সাউন্ড তো মোটামুটি ক্লিয়ার, সবাই তো আমার ভয়েস বা আমার যে শব্দ চয়ন আছে এগুলো তো বুঝতে পারছেন নাকি? ওকে, আচ্ছা, আজকে ভাই আমরা খুব বেশি কিছু শিখবই না, একদম অল্প কিছু শিখবো, যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস। আমরা খুব বেশি কিছু শিখবো না। তো যেহেতু আমাদের কাছে আরেকটু সময় আছে, তাহলে আমরা আরেকটু কিছু দেখার ট্রাই করি, বাট খুব বেশি কিছু না। ওকে, ফার্স্ট অফ অল আমার এই যে টুলসটা আছে আমরা শিখবো বেসিক্যালি হচ্ছে টুলস গুলা, এবং টুলস গুলাকে হেল্প করবে হচ্ছে আমাদের মেনু বার এবং অপশন বার। আমরা শিখবো আমাদের টুলস গুলা, টুলস গুলাকে হেল্প করবে আমাদের মেনু বার এবং অপশন বার। তো দেখেন প্রতিটা টুলস এর ডান পাশেই দেখেন ছোট্ট করে এক একটা অ্যারো চিহ্ন আছে, অর্থাৎ প্রতিটা টুলস এর মধ্যে আরো কিছু সাব টুলস থাকে। তো ফার্স্ট অফ অল যে টুলসটা আছে এই টুলস এর উপর যদি আমি একটু মাউসের রাইট বাটন ক্লিক করি, ক্লিক করলে দেখেন এইখানে দুইটা টুলস আছে, একটা হচ্ছে মুভ টুল, একটা হচ্ছে আর্টবোর্ড টুল। ওকে, তো আমি যদি মুভ টুলকে সিলেক্ট করি এখানে মুভ টুলটা সিলেক্ট হবে। আমি যদি আবার মাউসের রাইট বাটন ক্লিক করে এই দিক থেকে আর্টবোর্ড টুলটাকে সিলেক্ট করি, তো জাস্ট লাইক আমি যখন আর্টবোর্ড টুলটাকে সিলেক্ট করলাম দেখেন এখানে কিন্তু আমার আর্টবোর্ডের চিহ্নটা আসছে। তো যাই হোক, এদিক থেকে ফার্স্ট অফ অল যে টুলসটা আছে সেটা হচ্ছে মুভ টুল। তো এইখানে আর্টবোর্ড টুলসটা আজকে আমরা দেখবো না, এটা আপাতত স্কিপ। আপাতত আর্টবোর্ডটা আমাদের লাগবে না, এটা যখন আমাদের লাগবে আমরা তখন এটাকে দেখবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মুভ টুল। আচ্ছা, মুভ টুল ফটোশপের সব থেকে গুরুত্বপূর্ণ একটা টুল। এই টুলসের তেমন একটা কাজ নাই, যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি এদের তেমন কোনো কাজ থাকে না, বাট এদের ছাড়া আবার কোনো কিছু করাও যায় না, বিষয়টা হচ্ছে এমন। দেখেন, তো মুভ টুল হচ্ছে আপনি যে কোনো টুলসে যাবেন না কেন, আপনার যে কোনো টুলসে গিয়ে ওই টুলসের যখন কাজটা শেষ হবে আপনি সঙ্গে সঙ্গে জাস্ট মুভ টুলে একটা ক্লিক করবেন। যদি ক্লিক না করেন আপনার কাজটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই কারণে আপনার যে কোনো টুলসে আপনি কাজ করেন না কেন, যে কোনো টুলসে যান, সেই টুলসের কাজটা যখন শেষ হবে সঙ্গে সঙ্গে আপনি মুভ টুলের উপর একটা ক্লিক করবেন।
এটা আপনার রুলস, এটা মনে রাখবেন। কেন ক্লিক করবেন এটা বিষয় না, এটা আপনার রুলস। সো আপনি মুভ টুলের উপর ক্লিক করবেন। মুভ টুল দিয়ে বেসিক্যালি আমরা কোনো কিছুকে নড়াচড়া করি, ঠিক আছে? কোনো কিছুকে বড় ছোট করতে গেলেও আমাদের মুভ টুলের হেল্পটা লাগে। তো এইটাই হচ্ছে মুভ টুলের কাজ। আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো তখন বুঝবো। এরপরে এই যে টুলস গুলো আছে দেখেন, আমি যদি এই টুলস এর উপরে এসে মাউসের রাইট বাটন ক্লিক করি, ক্লিক করলে এখানে 4টা টুলস আছে। এখান থেকে আমাদের 2টা টুলস লাগবে, বাকি 2টা লাগবে না। উপরে যে 2টা টুলস আছে, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, একটা হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। রেক্টেঙ্গুলার মার্কিউ টুল এবং ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এই 2টা টুলস আমাদের লাগবে, নিচের 2টা লাগবে না। তাহলে আমরা উপরের 2টা টুলসকে একটু দেখি। এই যে টুলস গুলা আছে, এই টুলস গুলাকে বলা হয় সিলেকশন টুল। এই টুলস গুলাকে বলা হয় সিলেকশন টুল। এখন সিলেকশনটা কি দেখেন, আমরা ফটোশপে কোনো একটা নির্দিষ্ট অংশ, কোনো একটা নির্দিষ্ট অংশকে আমরা কালার করব, কোনো একটা নির্দিষ্ট অংশকে আমি কালার করব, এডিট করব, রিমুভ করব বা সামথিং কোনো কিছু করব। এইটার জন্য আমার কিন্তু ওই নির্দিষ্ট অংশটাকে সিলেক্ট করতে হয়। আপনি ধরেন আপনার পেজের সাপোজ এইটুকু অংশের মধ্যে কিছু একটা করবেন, এডিট করবেন, কালার করবেন, রিমুভ করবেন, কিছু একটা করবেন। এখন এইটা যদি আপনি মনে মনে চিন্তা করেন তাহলে তো আর হবে না। তো মনে মনে চিন্তা না করে কিন্তু আপনাকে দেখাই দিতে হবে যে পেজের এইটুকু অংশকে আমি হয়তোবা ডিলেট করব, আমি হয়তোবা কালার করব, আমার ওইটুকু অংশ কিন্তু দেখিয়ে দিতে হয়। এখন যখন আমি দেখিয়ে দিব তখন দেখানোর জন্যই যে টুলস গুলা লাগে, এগুলাই হইলো আমাদের সিলেকশন টুল। ফার্স্ট অফ অল যে টুলসটা আছে সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউল টুল। এই রেক্টেঙ্গুলার বা রেক্টেঙ্গেল অর্ডটা সবাই চেনেন, সবাই পরিচিত। আমরা যে ওয়ার্ড গুলো এখানে শুনবো, আমরা সবাই এই ওয়ার্ড গুলো কোথাও না কোথাও শুনেছি, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল যে টুলসটা আছে এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। আমরা কি করবো, মাউসের রাইট বাটন ক্লিক করলে আমাদের টুলস গুলো ওপেন হয়। আমি ফার্স্ট অফ অল রেক্টেঙ্গুলার মার্কিউর উপর ক্লিক করলে রেক্টেঙ্গুলার মার্কিউটা সিলেক্ট হইলো। এখন আপনি এবার পেজের উপর আসেন। রেক্টেঙ্গুলার বলতে কি বোঝায়? আয়তক্ষেত্র যেটা 4টা কর্নার থাকে। অর্থাৎ আপনি একটা সিলেকশন মেক করবেন, যে সিলেকশনের 4টা কর্নার থাকবে ভাই, যেভাবে ইচ্ছা মেক করতে পারেন। লাইক মাউসের লেফট বাটন প্রেস করে ড্র্যাগ করে এইভাবে মেক করেন, দেখেন সিলেকশন আসলো, আপনি এইভাবে করেন, এইভাবে করেন। অর্থাৎ টোটালি আপনার হাতের উপর ডিপেন্ড করছে, অর্থাৎ আপনি মাউসটাকে যেভাবে মুভ করছেন, কিভাবে মুভ করছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার সিলেকশন গুলো কিন্তু মেক হয়। দেখেন সিলেকশন গুলো কিন্তু মেক হচ্ছে, ঠিক আছে? এই যে দেখেন। সো আপনি এটাকে যে কোনো ভাবে ইচ্ছা মেক করতে পারেন। আপনি এটাকে চিকন করে মেক করবেন, আপনি এটাকে এইভাবে করবেন, এটাকে এইভাবে করবেন, এটাকে এইভাবে করবেন, যেভাবে ইচ্ছা করতেই পারেন। এইটা গেল হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের কাজ। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটা হচ্ছে একটা রাউন্ডেড সিলেকশন। অর্থাৎ রেক্টেঙ্গুলারটা কি ছিল, 4টা কর্নার, আপনি যেভাবেই মেক করেন না কেন 4টা কর্নারই কিন্তু মেক হচ্ছিল। আর ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটা হচ্ছে কি, একটা রাউন্ডেড সার্কেল। অর্থাৎ আপনি যেভাবেই মেক করেন না কেন এটা রাউন্ডেডই হবে। লাইক আপনি যদি ইলিপ্টিক্যাল মার্কিউ টুলে আসেন, দেখেন আপনি এটাকে এইভাবে মেক করেন, দেখেন প্রপারলি একটা সার্কেল পাচ্ছেন। আপনি মাউসটাকে ড্রাগ করে একটু এইভাবে নিচ্ছেন, এবার একটা ডিম বা কৃতি কোনো কিছু হয়ে গেল, একটা হাঁসের ডিম হয়ে গেল। আপনি এটাকে লাইক এইভাবে করবেন, এটাকে লাইক এইভাবে করবেন, দেখেন যে এইভাবে করবেন, এইভাবে করবেন, যেভাবে ইচ্ছা ভাই করেন, কোনো সমস্যা নাই। বাট এটা কিন্তু দেখেন রাউন্ডই হচ্ছে। এই হচ্ছে আমাদের এই 2টা টুলস এর কাজ। দেখেন তো এই 2টা টুলস এর মধ্যে কি সহজ কোনো টুলস আছে? কি মনে হয় আমরা পারবো না এই 2টা টুলস এর কাজ? আমরা যেভাবে মেক করলাম পারবো তো আমরা, নাকি? সবাই মেবি বুঝতে পারেননি না? ওকে। আচ্ছা, তাহলে এই 2টা টুলসকে আমরা একটু মনে রাখি। এই 2টা টুলস এর কাজ জাস্ট এইটুকুই, একটু মনে রাখি। আজকে শুধু আমরা এই 2টা টুলস আর একটা টুলস দেখবো। এরপরে
আমরা একটু একদম নিচে চলে আসি, একদম নিচে। নিচে এসে দেখেন এখানে আমরা দুইটা কালার প্যালেট দেখতে পাচ্ছি, অর্থাৎ দুইটা কালার বক্স, এটা একটা কালার বক্স, এটা একটা কালার বক্স, একটা উপরে আছে একটা নিচে আছে। এই দুইটা কালার বক্সের নাম আছে, একটার নাম হচ্ছে ফরগ্রাউন্ড, একটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড। যেটা উপরে আছে এই যে যে বক্সটা আছে, এই বক্সের নাম হচ্ছে ফরগ্রাউন্ড কালার। নিচে যে বক্সটা আছে এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সো আমরা কি কি বললাম? ফরগ্রাউন্ড কালার, তাই তো? ফরগ্রাউন্ড কালার। আর নিচে যেটা আছে এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে দেখেন নামগুলো আমাদের মুখস্থ হয়ে গেল, ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, এখন এই যে ফরগ্রাউন্ড যে বক্সটা আছে, আপনি যদি ফরগ্রাউন্ড বক্সের উপর জাস্ট ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলেই দেখেন আপনার ফরগ্রাউন্ড কালার নামে এখানে একটা বক্স ওপেন হইলো। এগুলো হচ্ছে আমাদের কালার প্লেট বলা হয়। আমরা ফটোশপে যে কালার গুলো নিয়ে কাজ করব সেগুলাকে এইখান থেকে কন্ট্রোল করতে হয়। তো আসি এবার ফরগ্রাউন্ড কালারে। সো ফরগ্রাউন্ড কালারের উপর যখনই আমি ক্লিক করছি দেখেন আমাকে একটা কালার বক্স দিয়ে দিল। এই পাশে দেখেন একটা কালার লাইন আছে। আপনি যদি এই যে রেড এর উপর ক্লিক করেন তাহলে রেড কালারটা এই যে সিলেক্ট হচ্ছে। এখন আপনি কি এই যে একটু একদম লাইট রাখবেন, নাকি এরকম রাখবেন, নাকি ডার্কেন রাখবেন, এদিক থেকে এই যে এই কালার রাখবেন, নাকি এই ধরনের একটা কালার রাখবেন, নাকি দেখেন এই ধরনের কালার রাখবেন, নাকি এই ধরনের একটা কালার রাখবেন? ভাই, আপনার এখানে অনেক কালার আছে। আপনি যে কোনো কালারের উপর ক্লিক করলেই দেখেন সেই কালারটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। লাইক আমরা এই ধরনের একটা কালার নিলাম, নেওয়ার পরে আমি যদি ওকে প্রেস করি দেখেন আমার সেই কালারটা কিন্তু এই যে চলে আসছে ফরগ্রাউন্ডে। ওকে, তাহলে আমরা কি করব? জাস্ট কালার প্যালেটের উপর ক্লিক, ফরগ্রাউন্ড কালার বক্সের উপর ক্লিক করে আমি এদিক থেকে আমার মন মতো যে কোনো একটা কালারকে এই লাইন থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি যদি সেই কালারটাকে সিলেক্ট করে জাস্ট কিবোর্ড বলছি সরি, এই যে ওকে প্রেস করি, আমার কালারটা এই যে চলে আসলো। এখন এই কালারটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব? দেখেন আমরা ফরগ্রাউন্ড কালারটাকে একটু চেঞ্জ করলাম। এই কালারটাকে আমরা পেজের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করব? এই কালারটাকে অ্যাপ্লাই করার জন্য আপনি একটু শর্টকাট অ্যাপ্লাই করতে হবে। শর্টকাটটা হচ্ছে কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস। কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে ব্যাক স্পেসে ক্লিক করলে আমার ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়। আমরা কি বললাম? অল্টার ব্যাক স্পেস। সো কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে ব্যাক স্পেসে যখনই আমি ক্লিক করছি দেখেন আমাদের ফরগ্রাউন্ড কালারটা কিন্তু এই যে অ্যাপ্লাই হয়ে গেল। তাহলে আমি ফরগ্রাউন্ড কালারটাকে যদি চেঞ্জ করে এদিক থেকে একটা গ্রিন কালার নিই, গ্রিন কালারটাকে যদি আমি অ্যাপ্লাই করতে চাই তাহলে কি করব? কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে ব্যাক স্পেসে ক্লিক, আমার গ্রিন কালারটা চলে আসলো। আমি যদি এদিক থেকে লাইক হচ্ছে এই ধরনের একটা ইয়েলো কালার নিতে চাই, সো আমি যদি কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস প্রেস করি তাহলে দেখেন আমাদের ইয়েলো কালারটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই এর প্রসেসটা কি? অল্টার ব্যাক স্পেস, অল্টার চেপে ধরে আমি যদি ব্যাক স্পেসে ক্লিক করি তাহলেই কিন্তু আমাদের কালারটা এদিক থেকে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। দেখেন ব্যাকগ্রাউন্ড কালারের প্রসেসটাও সেম। আপনি ব্যাকগ্রাউন্ড কালার বক্সের উপর ক্লিক করেন, ক্লিক করে দেখেন এদিক থেকে আপনি সাপোজ একটা রেড কালারকে সিলেক্ট করলেন। সিলেক্ট করলে আপনার দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডে রেড কালার চলে আসছে। এইটাকে পেজের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে? কন্ট্রোল ব্যাক স্পেস। সো কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যদি ব্যাক স্পেসে ক্লিক করেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। ফরগ্রাউন্ডটা অল্টার ব্যাক স্পেস, ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল ব্যাক স্পেস। আমি যদি আবার একটু ব্যাকগ্রাউন্ডে এসে এদিক থেকে আমার মতো করে আবার একটা কালারকে সিলেক্ট করি এন্ড দেখেন কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করি, তাহলেই কিন্তু আমাদের পেজের কালারটা কি হয়ে গেল? সবুজ হয়ে গেল, বা ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হলো। তাহলে আমি যদি আমার পেজটাকে হোয়াইট করতে চাই কি করব? আমি ফরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ডের যে কোনো একটা কালারে এসে জাস্ট আমি হোয়াইট কালারটাকে সিলেক্ট করব। যেহেতু আমি ফরগ্রাউন্ড কালারটাকে সিলেক্ট করেছি সো কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস প্রেস করলেই কিন্তু আমার এদিক থেকে কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। এই ছিল হচ্ছে আমাদের কালার অ্যাপ্লাই এর প্রসেস। এইটাও আমরা বুঝতে পেরেছি না? এগুলা কি আমাদের কাছে কঠিন মনে হচ্ছে? কি মনে হয়, কঠিন মনে হচ্ছে? বলেন তো একটু। ওকে, এরপরে এখন দেখেন ভাই, আপনি যখন আপনার ফরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালারটাকে লাইক আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার নিলেন, এদিক থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিলেন, আপনি যখন দেখেন কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলেন এটা কিন্তু টোটাল পেজের মধ্যে অ্যাপ্লাই হচ্ছে। টোটাল পেজের মধ্যে কিন্তু আমাদের কালারটা অ্যাপ্লাই হইলো, তাই না?
কিন্তু আমি চাচ্ছি যে আমার পেজের এইখানে একটা চার কোণা হয়ে বা একটা রেক্টেঙ্গুলার হয়ে আমার কালারটা অ্যাপ্লাই হবে। দেখেন আমার পেজে কিন্তু কোনো সিলেকশন নাই, যে কারণে আমি কন্ট্রোল ব্যাক স্পেস যখন প্রেস করছি টোটাল পেজের মধ্যে আমার কালারটা কিন্তু অ্যাপ্লাই হইল। ওকে, এখন দেখেন আমি যদি এদিক থেকে জাস্ট লাইক একটা সিলেকশন টুলে এসে আমার রেক্টেঙ্গুলার যে মার্কি টুলটা, এবার আমি অল্টার ব্যাক স্পেস করে আমার ব্যাকগ্রাউন্ডটাকে একটু হোয়াইট করে দিচ্ছি। আমরা এবার এদিক থেকে একটা রেক্টেঙ্গুলার মার্কি টুলে আসলাম। রেক্টেঙ্গুলার মার্কি টুলে এসে যখন আমি এখানে একটা রেক্টেঙ্গুলারকে মেক করছি, দেখেন এই যে যতটুকু অংশকে আমি সিলেক্ট করলাম, আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস এবার প্রেস করি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটাকে যদি আমি অ্যাপ্লাই করতে চাই, দেখেন এবার কিন্তু টোটাল পেজের মধ্যে অ্যাপ্লাই হচ্ছে না। আমি যতটুকু অংশকে সিলেক্ট করেছি দেখেন ঠিক ততটুকু অংশের মধ্যে কিন্তু আমার কালারটা অ্যাপ্লাই হচ্ছে। ওকে, আমি ধরেন সিলেকশনটাকে এই যে রেক্টেঙ্গুলারটাকে এইভাবে মেক করলাম, আমি যদি কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করি আমার এইভাবে কালারটা অ্যাপ্লাই হবে। আমি ধরেন যে এদিক থেকে যদি এইটাকে এইভাবে নিই, আমি সাপোজ ফরগ্রাউন্ড কালারে আসলাম, ফরগ্রাউন্ড কালারে এসে আমি লাইক একটা রেড কালারকে নিলাম, আমি যদি অল্টার ব্যাক স্পেস প্রেস করি আমার সেই কালারটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। এই হচ্ছে আমাদের সিলেকশনের বিষয়। তাহলে যদি আমি একটু ইলিপসে আসি, দেখেন ইলিপটিক্যাল মার্কিউ টুলে আসি, আমি যদি এদিক থেকে একটা ইলিপস মেক করি, লাইক আমার মতো করে একটা ইলিপস মেক করলাম, আমি চাইলে কিন্তু অল্টার ব্যাক স্পেস প্রেস করলে আমার ফরগ্রাউন্ড অ্যাপ্লাই হবে, আমি যদি কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হবে। তাহলে কি আমি যখন আমার এই টুলস গুলো দিয়ে আমি কোনো কিছুকে মেক করছি, আমি তখন ওইটুকু অংশের মধ্যে কিন্তু আমি কালারটা অ্যাপ্লাই করতে পারছি। বাট যখন আমার এখানে কোনো সিলেকশন থাকবে না বা আমি কোনো কিছুকে যখন মেক করবো না, তখন যদি আমি অল্টার ব্যাক স্পেস আর কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করি তাহলে কিন্তু আমার টোটাল পেজের মধ্যে কালারটা অ্যাপ্লাই হবে। আর যদি আমি এই দিক থেকে নর্মালি এদিক থেকে আমার যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল আছে বা ইলিপ্টিক্যাল মার্কিউ টুল আছে এইগুলা দিয়ে যদি সামথিং কোনো কিছুকে মেক করি, তখন কিন্তু আমার জাস্ট কন্ট্রোল ব্যাক স্পেস বা অল্টার ব্যাক স্পেস প্রেস করলে জাস্ট এই কালার গুলাই বা এইটুকু অংশের মধ্যেই আমাদের কালারটা অ্যাপ্লাই হবে। তো এই ছিল হচ্ছে আমাদের এইখানের বিষয়। আজকে জাস্ট আমরা এইটুকুই দেখবো, শুধু এইটুকুই। ঠিক আছে, এখন আপনারা একটু বলেন তো আমাকে যে এইখানে কার কোথায় বুঝতে সমস্যা হয়েছে। আমি সবাইকে একটু আনমিউট করছি এখন, বাট বিশৃঙ্খলা করা যাবেই না, ঠিক আছে? এখন আপনারা কথা বলতে পারেন, বলেন তো ভাই আসসালামু আলাইকুম। দেখছেন, এই কারণে আসলে আনমিউট করতে চাই না কাউকে। 1 সেকেন্ডের মধ্যে ক্লাসে 12টা বাজাই দিছেন। আচ্ছা বলেন, প্রবলেম থাকলে। আচ্ছা, কেউ যদি কিছু না বলে তাহলে আমি কিছু বলতে চাইবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি শুনতে পাচ্ছি, বলেন। তাহলে সম্রাট ভাই, ভাই যদি কোনো কোশ্চেন করার থাকে করেন, সমস্যা নাই, আমি শুনতে পাচ্ছি ভাই। কথা হচ্ছে কি, গতকালকে আপনি ফোনের বিষয়ে বলছিলেন যে মানে ফোনের বিষয়ে ফ্রিল্যান্সিং করার বিষয়ে কিছু একটা বলতে চাইছিলেন, বলছিলেন যে আজকের ক্লাসে আপনাকে মনে করে দেওয়ার জন্য। ওকে, ঠিক আছে। ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত আর একবার একটু দেখাই দেবেন, মানে একবার শুধু স্যার দেখাই যাবে। রেকর্ডিংটা তো দেওয়া হবে তাই না? হ্যাঁ, রেকর্ডিং দেওয়া হবে। তো ভাইয়া কোনো কিছু delete করতে চাই তাহলে কিভাবে ডিলিট করব? আজকে যতটুকু দেখছি এইটুকুতে কোনো কোশ্চেন আছে কিনা সেটা জিজ্ঞেস করেছি, যদি কোশ্চেন থাকে এইটুকুর মধ্যে বলেন। বাদ বাকি নতুন যা কিছু আসবে এটা ধাপে ধাপে আসবে, ঠিক আছে? আপনারাই বুঝতে পারতেছেন যে কতটুকু আপনাদের উপর প্রেসার যাচ্ছে। হয়তোবা 2-5 জন থাকবেন যাদের কাছে এটা প্রবলেম না, বাট বাকি যারা থাকবেন অধিকাংশদের কাছেই এটা হার্ড মনে হচ্ছে। ভাইয়া তো শেয়ার করে দাও, ওরে দেখো। দেখো। এগুলা হচ্ছে আপনাদের কোশ্চেন, বুঝছেন? এইটা হলো আপনাদের কোশ্চেন।
ক্লাসে কেউ কোশ্চেন তো করছেন না, বাট সাউন্ড ইচ্ছা মতো এক্সকিউজ মি, বলেন। হ্যালো। জি, যারা যারা হাত উঠাবে ঠিক তাদেরকে যদি আপনি আনমিউট করে দিতেন তাহলে আপনার সবার প্রত্যেকের জন্য সুন্দর শুনতে সুবিধা হতো। নাম্বার ওয়ান এটা। নাম্বার টু হচ্ছে যদি আপনি একটু বলেন কাইন্ডলি যে আমাদের এই ক্লাসগুলো তো অবশ্যই আমাদেরকে দেয়া হবে না, ভিডিও যে এইগুলো আছে রেকর্ডিং এগুলো তো আমাদের দেয়া হবে না, হ্যাঁ, তাহলেও আমরা ওইটা দেখে দেখেও আমরা শিখতে পারবো কন্টিনিউ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখানে হ্যান্ড রাইজের যে বিষয়টা, এটা আসলে বারবার করা যায় না। ঠিক আছে, ক্লাসে যদি 2-1 জন স্টুডেন্ট হইতেন বা 10-20 জন হইতেন, 5 জন হ্যান্ড রাইজ করতেন, এটা করাই যেত। কিন্তু যেহেতু এখানে হিউজ স্টুডেন্ট, হ্যান্ড রাইজ করে আমারই বারবার কষ্ট হয়ে যায়। তো আপনাদের অপ্রয়োজনীয় যে কথাগুলো থাকে এইগুলো যদি আপনারা না বলেন তাহলেই হয়। কিন্তু যখন কথা বলার সুযোগ দেয় আপনারা কি করেন, সবাই একসাথে আনমিউট হন। আনমিউট হয়ে আপনারা বাসায় ঝগড়া করতেছেন, ওইটা আমাদের শোনান ক্লাসে, যে দেখো আমি বাসায় ঝগড়া করছি। এটা তো করা যাবে না, তাই না? আমরা যখন কোশ্চেন বলবো যে ভাই কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, তাহলে কোশ্চেন করবেন নর্মালি, জাস্ট আবার সঙ্গে সঙ্গে মিউট হয়ে যাবে। ওকে, যতটুকু বুঝলাম কারো কোনো কোশ্চেন নাই। বস আচ্ছা ভাই, আমি একটা কোশ্চেন স্যার করতে একটা চাচ্ছিলাম। কোশ্চেন আছে। হ্যাঁ, বলেন। স্যার ভাই এখানে হচ্ছে কালারের মধ্যে হোয়াইট আর ব্ল্যাক কালার ছিল, তো কালার চেঞ্জ করার পরে আগের হোয়াইট কালারটা নিয়ে আসতে পারতেছি না। আপনি ফরগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে এসে, এই যে ফরগ্রাউন্ডে এসে পেজটাকে এদিক থেকে হোয়াইট কালার নেন, এবার অল্ট্রা ব্যাক স্পেস প্রেস করলেই তো হোয়াইট কালার হয়ে যাচ্ছে। স্যার অলটা ব্যাক স্পেস ক্লিক করলে তো হচ্ছে না, বারবার ট্রাই করলাম, এরপরে বলা আর কি। আমার এইখানে টুল বারে চেঞ্জ হয়েছে কিন্তু হচ্ছে পেজে আসতেছে না কালার, আগের মতো হোয়াইটই আছে। অবশ্যই কালার আসবে, যদি না হয় তাহলে কালকে সাপোর্টে জয়েন করে আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাবেন, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। তো বস আমি একটু কথা বলতে চাই। বলেন। হ্যালো। শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, এই যে আমি একটা যদি মানে আইডিয়া শেয়ার করি, কিছু মনে না করলে, হুম, আপনার কোশ্চেন গুলা আপনি চ্যাট বক্সে রোল নাম্বার আকারে দিতে বলতে পারেন, যারা রোল দিবে এবং তাদেরকে আপনি নাম ডেকে ডেকে কোশ্চেন নিতে পারেন। আচ্ছা, আমরা এগুলা আসলে হয় না। এটা যদি আমি আপনাদের সঙ্গে কথাই না বলি, সবই যদি চ্যাট বক্সে হয়, তাহলে আসলে ক্লাসটা আসলে বোবা বা মরা ক্লাসের মতো হয়ে যায়। জাস্ট আমিই কথা বললাম, আপনাদের কোনো ভয়েস বা কোনো কথা শুনলাম না। এটা আসলে হয় না এইভাবে। ঠিক আছে, আপনাদের সঙ্গেও তো আমার একটু কথা বলতে হয়। আপনারা যারা একটু কথা বলবেন হবে, তাদের সঙ্গে একটু পরিচয় হয়ে যাবে, আমার চেনা পরিচিত হয়ে যাবে। এখন একদম ক্লাসে স্ট্রেট থাকে তাহলে তো সহ্য করতেই হবে। হ্যাঁ, আমাদের সবারই প্রথমে একটু সহ্য করতে হবে, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। 2-1টা ক্লাস গেলে এটা ভাই, আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম ভাইয়া। বলেন। আসলে হচ্ছে আমরা ফরগ্রাউন্ড কালারটা আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কালারটা কখন ইউজ করব, কোন আর কি কোন পার্টিকুলার বিষয়ের ক্ষেত্রে ইউজ করবো এটা আমরা? আচ্ছা, দেখেন, এইগুলাকে বলা হয় কোশ্চেন, ঠিক আছে? যখন আমরা কোশ্চেন করব তখন আমরা অবশ্যই টপিকের মধ্যেই কোশ্চেন গুলা করবো, ওকে? আচ্ছা, ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড যে কালারটা থাকে, আমাদের কিছু টুলস আছে যে টুলস গুলো হচ্ছে শুধু ফরগ্রাউন্ড নিয়ে কাজ করে, কিছু টুলস আছে যেগুলো শুধু ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করে। এখন আমরা তো এখন পর্যন্ত কোনো টুল শিখিই নাই, এই কারণে আমরা এখনো বুঝতে পারছি না যে আমরা কখন ফরগ্রাউন্ড ইউজ করব কখন ব্যাকগ্রাউন্ড ইউজ করব। বাট আপাতত আমরা যে টুলস গুলো শিখছি, এগুলাতে আপনি যে কোনো টাই ফরগ্রাউন্ডে ইউজ করতে পারেন, ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারেন, এইখানে প্রবলেম নাই। যখন আরো 2-1টা ক্লাস আমরা যাব, তখন আমরা জানতে পারবো যে, যেমন সাপোজ এই যে যে টুলসটা আছে এটা শুধু ফরগ্রাউন্ড নিয়ে কাজ করে, এটা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে পারে না। আবার এই দিক থেকে এই যে একটা টুলস আছে যে হচ্ছে শুধু ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে পারে, এটা আমরা ধাপে ধাপে শিখে ফেলবো, ঠিক আছে? ভাইয়া ঠিক আছে, বুঝতে পারছি। একটা কোশ্চেন ছিল। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। বলছিলাম যে বুক টুলসটা কি মানে সেম হিসেবে কাজ করে? আপনি বলছিলেন যে কোনো কাজ করার পরে মানে আমরা বুক টুলসটা টিপ দিয়ে দিই, সেম হিসেবে কাজ করবো নাকি কোশ্চেনটা আমি কিছু বুক টুলসটা? আচ্ছা, মুভ টুলের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের যে কোনো টুলস, আমি যখন দেখেন বারবার এদিক থেকে, যখন আমি এই যে রেক্টেঙ্গুলার মার্কিউটুল এদিক থেকে ড্র করছি, দেখেন ড্র করার পরে আমি যখন এখানে কালার দিতে আসছিলাম, আমি কিন্তু নর্মালি মুভ টুলে একবার ক্লিক করছি,
ঠিক আছে, এটা হচ্ছে একটা রুলস, এটা করবেন, না হলে এটা আস্তে আস্তে যখন আপনি সামনের দিকে অনেকগুলা কাজ করবেন, এখানে একটা রেক্টেঙ্গুলার নিলেন, একটা ইলিপস নিলেন, সামথিং আরো কোনো কিছু একটা মেক করলেন, তখন যদি আপনি আসলে মুভ টুলে ক্লিক না করেন তখন আপনি ওইটাকে সিলেক্ট করতে পারবেন না। ঠিক আছে, এই কারণে আমরা মুভ টুল গুলো ইউজ করি, এটা আমাদের ইউজ হয়ে যাবে, ইউজ টু হয়ে যাবো আমরা। আচ্ছা, আজকের ক্লাসে বেসিক্যালি আপনাদের কোনো হোমওয়ার্ক আমি দিব না, যেহেতু মাত্র দুইটা টুলস আমরা দেখেছি, এখানে আহামরি কোনো হোমওয়ার্ক দিব না, যেহেতু আপনারা সফটওয়্যারটাও এখনো ডাউনলোড করেননি। নেক্সট ক্লাস থেকে আমাদের প্রতি ক্লাসে হোমওয়ার্ক থাকবে এবং হোমওয়ার্ক গুলো মাস্ট বি করতে হবে। যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, এই কারণে কোনো হোমওয়ার্ক থাকছে না, বাট যতটুকু দেখানো হয়েছে এইটুকু মাস্ট বি অবশ্যই অবশ্যই আপনাদের প্র্যাকটিস করতে হবে। কজ আমার একটা ক্লাসের সাথে আমার পরবর্তী ক্লাসের কিন্তু একটা লিঙ্ক আপ থাকে। আমি যদি এই ক্লাসটাকে বুঝতে না পারি, আমি পরবর্তী যে ক্লাসটা থাকবে ওইটা কিন্তু বুঝতে পারবো না। সো এই কারণে এটা প্র্যাকটিস করতে হবে, বাট আজকে কোনো হোমওয়ার্ক থাকবে না। যেহেতু ফার্স্ট ক্লাস, আমরা একটু আস্তে ধীরে আগাবো। আমাদের সফটওয়্যার ইস্যু আছে, আমরা সফটওয়্যার গুলোকে যেহেতু এক সপ্তাহ সময় পাচ্ছি, এক সপ্তাহের মধ্যে আমরা সফটওয়্যার গুলোর যে ইস্যুগুলো আছে এগুলো সলভ করে ফেলবো সাপোর্টে জয়েন করে বা আমাদের নিজেদের চেষ্টায়। আর আরেকটা বিষয় আসছে ফোনের বিষয়। আচ্ছা, ফোনের যে বিষয়টা সেটা হচ্ছে, দেখেন, আপনি ফোন দিয়ে কিন্তু তেমন ভালো একটা কাজ করতে পারবেন না, বাট আপনি একটা সফটওয়্যারে আসবেন। এটা সফটওয়্যার নয়, এটা একটা অ্যাপস বা অনলাইন ওয়েবসাইটও বলতে পারেন। এটার নাম হচ্ছে ফটোপি, PHOTO, ফটো PEA, ফটোপি। এই ফটোপি লিখে একটু সার্চ করবেন, এই যে ফটোপি অনলাইন ফটো এডিটর যে অ্যাপসটা আছে, এইটাকে জাস্ট ওপেন করবেন। এটাকে ফোনে ডাউনলোড করে নিবেন, বাট এটা যেহেতু আপনার একটা ওয়েবসাইটের মতো, এটা কিন্তু আপনার অনলাইনে মানে হচ্ছে ডাটা অন করেই কাজ করতে হয়। তো এই অ্যাপসটাকে আপনারা ডাউনলোড করবেন, করার পরে দেখেন এইখানে এরকম একটা, আর একটা বিষয় হচ্ছে আপনি ফোন ইউজ করেন ভাই, যেটা ইউজ করেন না কেন, আপনি ট্রাই করবেন ফোনের সাথে মাউস এবং কিবোর্ড ইউজ করা। কজ ফোনের সাথে মাউস কিবোর্ড ইউজ করলে আপনার ফোনটাকে আপনি একটা ছোটখাটো পিসি বানাই ফেলতে পারবেন। তো এটা সর্বোচ্চ প্র্যাকটিস করতে পারবেন ফোন দিয়ে 1 থেকে 1.5 মাস, এর বেশি কিন্তু না। তো 1 থেকে 1.5 মাসের মধ্যে যারা পিসি বা ল্যাপটপ বিল্ড আপ করবেন তারা ফোন দিয়ে প্র্যাকটিস করতে পারেন। তো একটা ফোনের সাথে কিভাবে মাউস কিবোর্ড অ্যাটাচ করবেন এটা অনেকে জানেন, যদি কেউ না জানেন একটা ওটিজি কিনবেন। আমি যদি ওটিজি একটু দেখাই দিই, একটা ওটিজি, এই যে ওটিজিটা আছে দেখেন, এগুলোকে বলা হয় ওটিজি। এটার একটা দাম হয়তো বা 30 থেকে 50 টাকা একটা ওটিজি। একটা ইউএসবি হাব, এরকম একটা ইউএসবি হাবের দাম হয়তো বা 100 থেকে 150 টাকা। তো একটা ওটিজি, একটা ইউএসবি হাব আর মাউস এবং কিবোর্ড হয়তো বা সর্বসকলে 400 বা 500 টাকা হইলে আপনি মোটামুটি আপনার ফোনটাকে একটা পিসি ফিলে নিয়ে আসতে পারবেন, এবং এইগুলো যখন হবে তখন আপনি কাজ করতে পারবেন। তো যেমন দেখেন, আমি যখন ফটোপিতে আসলাম, আমি যদি নিউ প্রজেক্টের উপর ক্লিক করি, নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পরে এই যে দেখেন উইডথ কত দিব, হাইট কত দিব, এটাকে কি আমরা ইঞ্চিতে রাখবো, মানে আমি ফটোশপে যা কিছু দেখছি সবই কিন্তু এখানে আছে। দেখেন এখানে এই যে রেজলিউশন কত রাখবো, রেখে এই যে কালার কোনটা রাখবো, 8 GB রাখবো কিনা। দেন আমি এদিক থেকে ক্রিয়েটের উপর ক্লিক করলাম, এই যে পেজটা পেয়ে গেলাম। এই যে দেখেন নিচের দিকে এসে এই যে আমাদের ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার আছে। আমি যদি ফরগ্রাউন্ড কালার উপর ক্লিক করে এদিক থেকে কালারটাকে চেঞ্জ করতে চাই, আমি চাইলে এই যে চেঞ্জ করতে পারছি। এই যে ফরগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেল। আমি যদি কিবোর্ড থেকে অল্টার ব্যাকস্পেস প্রেস করি, এই যে ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ। আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারে আসি, ব্যাকগ্রাউন্ড কালারটাকেও যদি এদিক থেকে এই যে রেড কালারটাকে দিয়ে কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করি, তাহলে রেড কালারটাও চলে আসলো। আমরা যদি পেজটাকে হোয়াইট করতে চাই, তাহলে এই যে জাস্ট লাইক হোয়াইট কালারটাকে নিয়ে ওকে প্রেস করে অল্টার ব্যাকস্পেস প্রেস করলাম, হোয়াইট হয়ে গেল। আমরা আজকে দুইটা টুল শিখছি, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার, একটা হচ্ছে ইলিপস। দেখেন, সো আমি যদি রেক্টেঙ্গুলার এসে এই যে একটা রেক্টেঙ্গুলারকে এদিক থেকে ক্রিয়েট করি, ক্রিয়েট করার পর লাইক আমি এই রেক্টেঙ্গুলারের উপরে একটা একটা সবুজ কালার দিয়ে দিলাম, লাইক এই ধরনের একটা সবুজ কালার, অল্টার ব্যাকস্পেস প্রেস করে আমি দিলাম এখানে। ওকে, দেন আমি এদিকে কি করব, এদিকে এসে আবার একটা ইলিপস নিলাম, জাস্ট লাইক আমি। আরেকটা বিষয় হচ্ছে যে এটা ফটোশপের ক্ষেত্রে আপনি যখন এই যে কোনো কিছুকে মেক করেন, দেখেন এই যে সিলেকশনটাকে মেক করেন, এখানে যখন কালার অ্যাপ্লাই করেন তখন দেখেন কালারটা অ্যাপ্লাই হয়েছে, বাট সিলেকশনটা কিন্তু এখানে থেকে যায়, এটাকে ডিসিলেক্ট করতে হয়। এই ডিসিলেক্ট কিভাবে করতে হয়, কন্ট্রোল ডি প্রেস করলে এটা ডিসিলেক্ট হয়ে যায়। দেখেন সিলেকশনটা এবার কিন্তু চলে গেছে। যদি সিলেকশনটা থাকে তাহলে অন্য কোনো কাজ করা যায় না, ঠিক আছে? এই কারণে এটাকে ডিসিলেক্ট করে দিতে হয়। তো ডিসিলেক্টের শর্টকাট কি, কন্ট্রোল ডি, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডি তে ক্লিক করলেই ডিসিলেক্ট হয়ে যায়। ডিসিলেক্ট, ডিসিলেক্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি।
আর আমাদের এদিক থেকে ব্যাকগ্রাউন্ড কালারের শর্টকাটটা আমরা কি বললাম? কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস। ওকে, আচ্ছা, তো আমরা বোধহয় এখানে কাজ করতেছিলাম। এই যে এবার কন্ট্রোল ডি দিয়ে এখানে ডিসিলেক্ট করলাম। ডিসিলেক্ট করার পর লাইক আমি এদিক থেকে একটা ইলিপস নিলাম, একটা লাইক এই যে নর্মালি এইভাবে একটা ইলিপসকে আমি একটু মেক করলাম। মেক করার পরে আমি ব্যাকগ্রাউন্ড থেকে একটা রেড কালারকে নিলাম, ওকে প্রেস করলাম, কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। দেখেন আমাদের বাংলাদেশের ফ্ল্যাগটা হয়ে গেল। জাস্ট দুইটা টুলস আমরা শিখছি। এখানে যদি আমি আবার একটু রেক্টেঙ্গুলার টুলে আসি, রেক্টেঙ্গুলারে এসে আমি নর্মালি এই যে একটা লম্বা ভাবে এখানে একটু রেক্টেঙ্গুলার একটা মেক করে দিলাম। ধরেন করে আমি এইখানে ফরগ্রাউন্ডে এসে আমি লাইক এই ধরনের একটা কালারকে একটু নিলাম, নিয়ে আমি আবার অল্টার ব্যাক স্পেস প্রেস করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। দেখেন তাহলে এইভাবেই কিন্তু আসলে আমাদের ডিজাইন গুলা তৈরি হয়ে থাকে। তো আমরা জাস্ট যতটুকু দেখেছি এইটুকুই প্র্যাকটিস করব। নেক্সট ক্লাস থেকে আমরা বেসিক্যালি ডিজাইনই করব, ডিজাইন বা কোনো কিছু আমরা মেক করব। বাট একটা ক্লাসে যেহেতু ফার্স্ট ক্লাস, সফটওয়্যার ইস্যু অবশ্যই সবার আছে, যে কারণে আসলে আপনাদের সময় দেওয়া, 1 উইকের মধ্যে আপনারা এগুলো সলভ করে ফেলবেন সফটওয়্যার ইস্যুটা এনি হাউ।